প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা। প্রস্তুতিমূলক আলোচনায় সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি যে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নম্বর হচ্ছে মোট 100 নম্বর। এই 100 নম্বর দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে সৃজনশীল অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সৃজনশীল অংশে বিভাগ থাকবে হচ্ছে দুটি, একটি হচ্ছে ক বিভাগ, একটি হচ্ছে খ বিভাগ। ক বিভাগে আমাদের দুটি প্রশ্ন থাকবে, আমাদের দুটি দিতে হবে, নম্বর হচ্ছে 20। এবং খ বিভাগে আমাদের প্রশ্ন থাকবে সৃজনশীল 9টি, দিতে হবে 5টি, নম্বর হচ্ছে 50। এই ক বিভাগ এবং খ বিভাগ মিলে হচ্ছে সৃজনশীল অংশ, দুটি মিলে নম্বর হচ্ছে 70। এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, দিতে হবে 30টি, নম্বর হচ্ছে 30। এই হচ্ছে মোট 100 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা জানি ক বিভাগে আমাদের দুটি প্রশ্ন থাকবে, দুটি দিতে হবে, এবং এই দুটি প্রশ্ন যেখান থেকে থাকবে সেই অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়। সেই অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। নবম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 3টি। একটি হচ্ছে বিশদায় বিবরণী, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং অন্যটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই 3টি ধাপ পর্যায়ক্রমে শিখতে পারি তাহলে অবশ্যই তুমি ক বিভাগের যে দুটি অঙ্ক থাকবে সেই দুটি অঙ্ক দিতে সক্ষম হবে। কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা আজ পর্যন্ত আর্থিক বিবরণীর একটি বিষয়ও, বিশেষ করে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি বিষয়ও তুমি সুন্দরভাবে শিখতে পারোনি। এর কারণ হচ্ছে আর্থিক বিবরণীর অধ্যায়টি নিয়ে তোমার মধ্যে একটি ভীতি রয়েছে, ভয় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে প্রস্তুতিমূলক আলোচনার পরে এই আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণীর অধ্যায় সম্পর্কে একটি আলোচনা করব। আশা করি সেই আলোচনাটি ভালো করে দেখলে তুমি আর্থিক বিবরণীর অধ্যায়টি পারবে। তারপরেও আমি এর আগে আর্থিক বিবরণী নিয়ে আমরা প্রাথমিক ধারণা, মালিকানা সত্ত্ব বিবরণী এবং বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি তুমি যদি দেখো তাহলে অবশ্যই আর্থিক বিবরণী সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আর্থিক বিবরণী সম্পূর্ণ অঙ্ক করতে নাও পারো, কিভাবে কোন অঙ্ক করতে হবে এই নিয়ম তোমার যদি জানা থাকে তাহলে সেটা যদি সম্পূর্ণ করে রাখতে পারো, অবশ্যই তুমি যদি 20-এ 20 না পাও তারপরেও তুমি ভালো একটি নাম্বার পাবে, সেখানে 12-13 নম্বর হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রয়েছে খ বিভাগ। এই খ বিভাগে 9টি প্রশ্ন থাকবে, আমাদের দিতে হবে 5টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের সমস্ত অধ্যায় মনে হয় শিখতে হবে। না, আমাদের সমস্ত অধ্যায় শেখার দরকার নেই। যে সমস্ত অধ্যায় তুমি ভালো পারো সেই সমস্ত অধ্যায় যদি তুমি ভালো করে শিখো এবং প্র্যাকটিস করো তাহলে তুমি 5টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রয়েছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। তুমি যদি লেনদেন ভালো বুঝো তাহলে আমাদের একটি অঙ্ক তুমি এখান থেকে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, যেহেতু খ বিভাগে 9টি প্রশ্ন থাকবে এবং আমাদের অধ্যায় রয়েছে 1, 2, 3, 4, 5, 6, যেহেতু 6টি অধ্যায় আমাদের রয়েছে, এখান থেকে 5টি দেওয়ার জন্য আমরা যদি 6টি অধ্যায়ের মধ্যেও হিসাব করি যে প্রতি অধ্যায় থেকে যদি একটি অঙ্ক আসে তাহলে 6টি অঙ্ক, কিন্তু আমাদের আসে কয়টি? 9টি। তাহলে অবশ্যই কিন্তু আমাদের আরো 3টি অঙ্ক থেকে যায়। তার মানে বুঝতে পারছই এখান থেকে যে কোনো অধ্যায় থেকে অবশ্যই 2টি অঙ্ক আসবে। যেমন এখানে রয়েছে অষ্টম অধ্যায়, এখানে বেশিরভাগ দেখা যায় যে অষ্টম অধ্যায় থেকে প্রতিবারই 2টি অঙ্ক করে থাকে। তুমি যদি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অঙ্কটি শিখতে পারো তাহলে এখান থেকে তুমি 2টি অঙ্ক কমন পাবে এবং তুমি 2টি প্রশ্নেরই উত্তর দিতে পারবে। যদি তুমি এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে তুমি 20 নম্বর পেয়ে গেলে। তারপরে রয়েছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে কার্যপত্র অবশ্যই আসবে। সেই কার্যপত্র তুমি যদি অ্যান্সার করতে পারো তাহলে সেখান থেকে তুমি 10 নম্বর পাবে। তারপরে এখানে 2টি প্রশ্ন, এখানে একটি, 3টি প্রশ্ন উত্তর তোমার কিন্তু দেওয়া হয়ে গেল। বাকি রইল 2টি। এখান থেকে রেওয়ামিল রয়েছে, লেনদেন রয়েছে, জাবেদা, খতিয়ান, নগদান,
যেমন নগদানের অধ্যায় থেকে আমাদের অবশ্যই একটি অঙ্ক থাকবে, সেটি হচ্ছে খুচরা নগদান বই। তো খুচরা নগদান বইয়ের একটি অঙ্ক তুমি যদি দাও তাহলে এখান থেকে একটি হয়ে গেল। অর্থাৎ তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এই অধ্যায়টি তুমি যদি নাও শিখো তাও তুমি কিন্তু ভালোভাবে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং নবম অধ্যায় থেকে আমি যে কথাগুলো বললাম যে আর্থিক বিবরণীর যে অঙ্ক পরীক্ষায় আসবে, তুমি যদি শুধু ধারাবাহিকতা সম্পর্কে জানো, কিভাবে বিশতায় বিবরণী, কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী এবং কিভাবে আর্থিক অবস্থার বিবরণী অ্যান্সার করতে হয়, এই নিয়মেও তুমি যদি দিতে পারো তাহলে 20-এর মধ্যে অবশ্যই তুমি 12-13 নম্বর পাবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি সৃজনশীল প্রশ্ন একটু ভালো করে বুঝে শুনে সেইভাবে যদি অ্যান্সার করি এবং বাসায় প্র্যাকটিস করি তাহলে সৃজনশীলে 70-60 নম্বর পাওয়া কোনো ঘটনাই নয়। এবং বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে ভালো করে যদি অঙ্ক শিখি, সেই অঙ্কের ধারাবাহিকতা থেকেই সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং সেইভাবে যদি অ্যান্সার করো তাহলেও সেখানে তোমার 20 থেকে 25 নম্বর পাওয়া সম্ভব। সুতরাং এইভাবে যদি আমরা, যেহেতু ইংরেজি দ্বিতীয় পরীক্ষার পর তোমাদের হাতে 2টি দিন সময় থাকবে, তোমরা যদি 2টি দিন ভালোভাবে সুন্দর করে পড়ো তোমাদের A+ পাওয়া কখনোই কোনো কঠিন ব্যাপার হবে না। আশা করি আমার এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে যেমন দৃশ্যমান, অদৃশ্যমান এবং কার্যপত্র এই বিষয়টি রয়েছে, এই বিষয় নিয়ে একটি প্রস্তুতিমূলক আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।